The Assembly will now hear an address by His Excellency Muhammad Yunus. গত আগস্টের শেষ দিকে প্রধান উপদেষ্টা যখন জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে জুলাই আগস্টের নিরপেক্ষ তদন্ত করার দায়িত্ব দেয়, বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। তখন অনেকেই সংশয় প্রকাশ করে বলেছিলেন খাল কেটে কুমির আনার ব্যবস্থা করা হচ্ছে। জাতিসংঘ অপ্রয়োজনীয়ভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, কিন্তু ডক্টর ইউনূস তার সিদ্ধান্তে অটল ছিলেন। এবছর আমরা জাতিসংঘের সাথে বাংলাদেশের অংশীদারিত্বে শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন। তিনি আরও লেখেন, ডক্টর ইউনূস চেয়েছিলেন হত্যাকাণ্ড ও সহিংসতার বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত। তার বিশ্বাস ছিল জাতিসংঘের মানবাধিকার দপ্তরই একমাত্র সংস্থা যারা এমন সত্য উদ্ঘাটন করতে পারে। অবশ্য বাংলাদেশের সবাই জানত জুলাই ও আগস্টে কি ঘটেছিল, কারা হত্যার নির্দেশ দিয়েছে, পুলিশের ভূমিকা কী ছিল, নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের নেতৃত্ব ও কর্মীদের কী ভূমিকা ছিল। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ও নিরপেক্ষ সংস্থার তদন্ত প্রতিবেদন থাকাটা জরুরি। তিনি স্ট্যাটাসে আরও লেখেন, অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা শেখ হাসিনার নেতৃত্বের ওপর চূড়ান্ত আঘাত এনেছে। তার রাজনীতিতে ফেরার সামান্য সম্ভাবনাও এখন শেষ। যদি আওয়ামী লীগ ও তাদের বিশাল কর্মী বাহিনী যারা জুলাই আগস্টের হত্যাযজ্ঞে জড়িত ছিল না দলকে পুনরুজ্জীবিত করতে চায়, তবে একমাত্র উপায় হলো শেখ হাসিনা ও তার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। জাতিসংঘের প্রতিবেদন অন্য কোনো ব্যাখ্যার সুযোগ দেননি। 1990 সালে সামরিক শাসক জেনারেল এরশাদ যখন গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন তখন তার বয়স ছিল 59। তিনি ছিলেন এক দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসক। এরশাদের পতনের পর তত্ত্বাবধায়ক সরকার তাকে কারাগারে পাঠায়, দুর্নীতির অভিযোগে মামলা করে। তবে দিন শেষে এরশাদ রাজনীতিতে ফিরেছেন, কারণ তিনি দেশের উত্তরাঞ্চলের একটি বিশাল ভোট ব্যাংক ধরে রেখেছিলেন। শেষ পর্যন্ত তিনি রাজনীতিতে প্রত্যাবর্তন করেন এবং প্রায় 2 দশক ধরে বাংলাদেশের রাজনীতির কিং মেকার হিসেবে রয়ে যান। পোস্টে আরও জানানো হয়, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ এতটা সৌভাগ্যবান নন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তার মানবাধিকার লঙ্ঘনের প্রায় সব ঘটনাই নথিভুক্ত করেছে। তার ভোট কারচুপির কৌশল ছিল স্পষ্ট ও নির্লজ্জ। গুম, গণহত্যা, গণগ্রেপ্তার সবই বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে। তারপরও সন্ত্রাসবিরোধী অবস্থানের কারণে তিনি পশ্চিমা বিশ্বের সমর্থন পেতেন। তার একনায়কতন্ত্রের বিরুদ্ধে যখনই বিশ্বজুড়ে প্রতিবাদ উঠেছে, পশ্চিমা দেশগুলো তাকে অনিচ্ছা সত্ত্বেও সমর্থন দিয়েছে, কারণ তিনি ওয়ার অন টেরর বা সন্ত্রাস বিরোধী যুদ্ধে সঠিক পক্ষে ছিলেন। এমনকি তার পতনের পরও আওয়ামী লীগের প্রচার যন্ত্র ভারতীয় গণমাধ্যম প্রচার করতে চেয়েছে যে জুলাই বিদ্রোহ ছিল মূলত ইসলামপন্থীদের দ্বারা সংঘটিত, যা মূলত ওয়ার অন টেররের অংশ হিসেবে একটি প্রচার কৌশল। কিন্তু জাতিসংঘের তদন্ত প্রতিবেদন তার সকল প্রচেষ্টা ধ্বংস করে দিয়েছে। সর্বশেষ তিনি লেখেন, দুঃখিত আপা, এটি শেষ। আলওয়ান খান, ঢাকা প্রকাশ।